তোমরা কি করতে মোবাইল আনো না বলো তো? এখন হচ্ছে এইগুলো আপলোড হবে কেমনে? আচ্ছা দেখো পেজ 1, আচ্ছা দেখো পেজ 2, পেজ 2তে চলে যাও। এখানের মধ্যে আমরা যেন কি বলতেছিলাম এটাই তো বলে গেছি। আচ্ছা বলতে চেয়েছিলাম হচ্ছে স্মরণ, বেগ, ত্বরণ এগুলোর কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের এগুলোর ম্যাক্সিমাম ভ্যালু জানা লাগে, মিনিমাম ভ্যালু জানা লাগে। আমাদের স্মরণের সাম্যস্থান থেকে স্মরণের ম্যাক্সিমাম ভ্যালু এটা হতে পারে প্লাসে অথবা মাইনাসে, এটা হতে পারে। আমাদের বেগের ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা প্লাস অথবা মাইনাস ওমেগা হতে পারে। ত্বরণের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হতে পারে হচ্ছে প্লাস অথবা মাইনাস ওমেগা স্কোয়ারে। আমাদের বলের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হতে পারে হচ্ছে প্লাস অথবা মাইনাস এম ওমেগা স্কোয়ারে। আর এখানের মধ্যে তুমি কিছু কথা মনে রেখো, ওমেগা সবসময় দেওয়া থাকবে না অঙ্ক করতে গেলে। হ্যাঁ, তখন আমাকে মনে রাখতে হবে ওমেগা ইকুয়াল টু 2π/t। এটা পর্যায়কাল দেওয়া থাকলে ওমেগার জায়গায় 2π/t বসে নিবা। আবার যদি কম্পাঙ্ক দেওয়া থাকে 1/t হচ্ছে এফ, 1/t হচ্ছে এফ, অথবা মনে রেখো ওমেগা ইকুয়াল টু 2πf, যে কোনো একটা মনে রাখলে চলবে। কারণ কি সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে 2πf বসায় করবা, আর পর্যায়কাল দেওয়া থাকে 2π/t দিয়ে করবা। আর যদি স্যার শুধু মান চায় প্লাস মাইনাসটা বাদ দিয়ে করবা। এটা প্লাস মাইনাসটা কিন্তু মানের জন্য আসে না, প্লাস মাইনাসটা দিকের জন্য আসে, আর কিছু না। আমাদের আরেকটা জিনিস হচ্ছে কি, ওকে এগুলো তো জানি। এটার মিনিমাম ভ্যালুগুলো মানে এক্স মিনিমামের কথা বললো, এই চ্যাপ্টারের সমস্ত মিনিমাম ভ্যালুগুলো 0, মানে ভি মিনিমাম এটা হচ্ছে 0, এ মিনিমাম এটা হচ্ছে 0, এফ মিনিমাম এটা হচ্ছে 0, সব মিনিমাম ভ্যালু হচ্ছে 0। কাজে মিনিমাম ভ্যালু মুখস্থ করার কিছু নাই, তুমি ম্যাক্সিমাম ভ্যালুগুলো মুখস্থ করবে, সবগুলো ম্যাক্সিমাম ভ্যালু মনে রাখবে। আর মনে রাখতে সহজ, এ ওমেগা এ ওমেগা স্কোয়ারে, আর বল যখন বের করবা এম দিয়ে গুণ করে দিলেই হবে। ওকে, এখানে কৌণিক কম্পাঙ্ক, কম্পাঙ্ক, পর্যায়কাল তিনটার যে কোনো একটা জানলেই বাকিগুলো বের করে ফেলা যায়। এখন আমাদের মেইনলি এই জিনিসগুলোর সাথে আমাদের মনে রাখতে হয় ওমেগা হচ্ছে √k/m, এটা খুব কাজে লাগে। ওমেগা হচ্ছে √k/m। এটা থেকে আমাদের কেটা হচ্ছে বল ধ্রুবক ছিল, ফোর্স কনস্ট্যান্ট, এমটা কি ছিল, ভর ছিল। ওমেগা হচ্ছে √k/m, এটা মনে রাখতে পারো। যে কোনো একটা মনে রাখলে হয়। এখন টি হচ্ছে 2π/ওমেগা, 2π/ওমেগা হচ্ছে টি হচ্ছে 2π√m/k, এটা 2π√m/k। এফ ইকুয়াল টু 1/t, 1/t মানে 1/2π√k/m। মিনিমাম এগুলো মনে রাখলে বেটার হয় তোমার জন্য, বা যে কোনো একটা মনে রাখলেও চলবে। ওমেগা হচ্ছে √k/m। আমরা মানুষ সবচেয়ে বেশি মনে রাখি পর্যায়কালটা, টিটা, টি হচ্ছে 2π√m/k। আসলে আমাদের এখানের মধ্যে এটাকে মাঝে মধ্যে রিপ্রেজেন্ট করে একটু ডিফারেন্ট হতো, মানে পর্যায়কাল, কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, এখানে বিভিন্ন রিপ্রেজেন্টেশন পরে দিয়ে আরও আলোচনা করবো তোমাকে। কিন্তু একটা এখনই বলতে পারি, যেমন ওরা এরকম বলে, আমাদের তো ধারণা ছিল যে বল সাম্যস্থান থেকে স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এরকম। এখন তার মানে কি এফ ইকুয়াল টু তাহলে কি সমানুপাতিক ধ্রুবক কে চলে আসবে, কে এক্স। এফ তো আমার জন্য এম এ হচ্ছে -kx, তার মানে যেহেতু এফ ইকুয়াল টু এম এ, তার মানে আমি এটা বসাতেই পারি। তার মানে এ ইকুয়াল টু কি হবে, -k/mx এটা। এখন এ তো ত্বরণ, k/m এটা তো ওমেগা স্কোয়ার, কারণ ওমেগা যদি হয় √k/m, তার মানে স্বাভাবিকভাবে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু k/m। তার মানে k/m এর জায়গায় ওমেগা স্কোয়ার বসাতে পারবো, তার মানে এ ইকুয়াল টু -ওমেগা স্কোয়ার এক্স। আলাদা রিপ্রেজেন্টেশন হচ্ছে অনেকটা এরকম, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -a/x। তার মানে কি ওমেগা হচ্ছে √-a/x। মানে আসলে দেখো কৌণিক কম্পাঙ্ক ওমেগা এটা হচ্ছে √-ত্বরণ/সরণ, ওরা এভাবে লিখে -ত্বরণ/সরণ। এখন কেমন জানি খারাপ খারাপ লাগতেছে, কেন খারাপ লাগতেছে? কারণ রুটের মধ্যে মাইনাস, রুটের মধ্যে মাইনাস আসলে তো আই চলে আসবে, ইমাজিনারি নাম্বার চলে আসবে, বা কমপ্লেক্স নাম্বার চলে আসবে। কিন্তু তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ত্বরণ সর্বদা স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তার মানে কি আমি জানি ত্বরণ সর্বদা সাম্যস্থান থেকে স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তার মানে কি ত্বরণ স্মরণের উপর নির্ভরশীল। স্মরণ যখন পজিটিভ হয় ত্বরণ তখন নেগেটিভ হবে, স্মরণ যখন নেগেটিভ হবে ত্বরণ তখন পজিটিভ হবে, উল্টা সবসময়। কারণ কি এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস,
এটা যদি মাইনাস হয় এটা হবে প্লাস, তাহলে প্লাস মাইনাসে অলরেডি এখানে একটা মাইনাস আছে, প্লাস তারপর সামনে একটা মাইনাস না দিলেই তো বরঞ্চ সমস্যা, মাইনাস মাইনাসে কী হবে প্লাস হবে। আদারওয়াইজ তুমি ভাই এটা এভাবে লিখতে পারো যে ওমেগা হচ্ছে রুট ওভার এ বাই এক্স, এভাবে তুমি ব্যবহার করতে পারো আর কি। মানে প্লাস মাইনাস ব্যবহার করা যাবে না, অলওয়েজ ভাই এটা কি দিতে হবে, পজিটিভ দিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। মানে ওরা হ্যাঁ এইভাবে লিখলে ভাই আবার অবাক হয়ে যেও না, হ্যাঁ কৌণিক কম্পাঙ্ক কিন্তু এভাবে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ ওমেগা হচ্ছে রুট ওভার মাইনাস ত্বরণ বাই সরণ। তার মানে কি আমাকে যখন তুমি এভাবে বলছো, ভিডিও কি আদৌ হচ্ছে কিনা তোমরা দেখতে পাচ্ছ? আমি তো দেখি না, তুমি দেখো। দেখো পেজ 4 এখানের মধ্যে তাহলে কৌণিক কম্পাঙ্ক হচ্ছে রুট ওভার মাইনাস এ বাই এক্স, এটা তার মানে কি স্বাভাবিকভাবেই তো আমার আরও জিনিসপত্র চলে আসবে। ওমেগা হচ্ছে 2π/t, টি হচ্ছে ভাই কী হবে 2π/ω, তার কি হচ্ছে টি ইকুয়াল টু ভাই হবে 2π রুট মাইনাস x/a, তার মানে এ যে ভাই টি এর আরেকটা রাশিমালা বের হয়ে গেল। বা তুমি ভাই টি বলে দিতে পারো 2π রুট ওভার মাইনাস সরণ বাই ত্বরণ, মানে এইটা হচ্ছে পর্যায়কাল বের করার আরেকটা রিপ্রেজেন্টেশন তোমার জন্য। ওকে আচ্ছা, এখন আমাদের ভাইয়া এফ তো ভাইয়া কম্পাঙ্ক, এফ ইকুয়াল টু ভাইয়া 1/t, তার মানে দ্যাট মিনস হচ্ছে এফ, এটা তো ভাইয়া লিখতে পারবো 1/2π রুট ওভার মাইনাস এ বাই এক্স, এটা বা কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এফ, এটা হচ্ছে কি 1/2π রুট ওভার মাইনাস ত্বরণ বাই সরণ। মানে একটা মনে রাখলেই হয়, কোনটা মনে রাখবে এটা তোমার ইচ্ছা। হ্যাঁ ওমেগা যতবার ওমেগা আসবে, যতবার ভিন্ন ভিন্ন ওমেগা তুমি দেখতে পাবা, ততবার ভিন্ন ভিন্ন টি আসবে, ততবার ভিন্ন ভিন্ন এফ আসবে। তো এই চ্যাপ্টারে হ্যাঁ বেশিরভাগ দেখা যায় দোলনকাল বা পর্যায়কাল মনে রাখার প্রবণতাটা স্যারদের বেশি থাকে, বা পর্যায়কাল দিয়ে কোশ্চেন দেওয়ার প্রবণতা বেশি থাকে। তো পর্যায়কাল হ্যাঁ টিটা হ্যাঁ তাহলে মনে রাখো ওমেগা অথবা টি অথবা যে কোনো একটা মতামতকে মনে রাখতে হবে। আচ্ছা যাই হোক, বোঝা যাচ্ছে হ্যাঁ আমাদের মোটামুটি এইসব ধারণা আছে। হ্যাঁ কৌণিক কম্পাঙ্ক পর্যায়কাল, তারপর হচ্ছে সরণ বেগ ত্বরণ বল, এগুলো সম্পর্কে আমরা হালকা পাতলা মোটামুটি মানে আমাদের মূল বেসিকগুলো দরকার। বেসিকের জন্য আমাদের একদম দরকার সরণ ছিল, বেগ ছিল, ত্বরণ ছিল, বল ছিল, এখন হচ্ছে শক্তি লাগে, সরণ বেগ। তাহলে আমরা যে কোনো প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে পারবো, প্র্যাকটিক্যালি যে কোনো শক্তি বা এনার্জি দরকার। তো চলো এখন তাহলে এনার্জি শিখে ফেললে তো হয়ে যাবে মনে হচ্ছে। তার মানে কি আমাদের কি লাগবে, শক্তি বা এনার্জি সম্পর্কে আমাকে জানতে হবে। হ্যাঁ আসলে আমরা এখানে যেই শক্তিটা বের করি সেটাকে ওরা বলে কেউ মোট শক্তি, বা আসলে নাম হচ্ছে এটার যান্ত্রিক শক্তি। আসলে আমরা যে শক্তিটা বের করব সেটা হচ্ছে আমার যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি। আমাদের এই যান্ত্রিক শক্তি বা মোট শক্তি এটা আবার দুই রকমের। আমরা একটাকে বলি বিভব শক্তি বা সঞ্চিত শক্তি বা স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি আর কি, পটেনশিয়াল এনার্জি। এটাকে কেউ ইপি দিয়ে প্রকাশ করে, কেউ পি দিয়ে প্রকাশ করে, কেউ ইউ দিয়ে প্রকাশ করে। তুমি যেটা দিয়ে প্রকাশ করতে চাও তুমি প্রকাশ করবা। আরেকটা হচ্ছে কি গতিশক্তি, কাইনেটিক এনার্জি বা আমাদের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বলি আমরা, কাইনেটিক এনার্জি। বা এটাকে কেউ ইকে বলে কাইনেটিক এনার্জি, বা কেই বলে কাইনেটিক এনার্জি, অথবা শুধু কে দিয়ে প্রকাশ করে, অথবা টি দিয়ে প্রকাশ করে। কেন টি দিয়ে কেন প্রকাশ করে? কে না হয় বুঝলাম কাইনেটিক এনার্জি, বা কেই হচ্ছে কাইনেটিক এনার্জি, কে হচ্ছে কাইনেটিক এনার্জি, টি কেন?
হ্যাঁ, এটাকে ওরা বলে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, তাই ভাই কেউ কেউ টি দিয়ে প্রকাশ করে, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, এই জন্য ভাইয়া টি দিয়ে প্রকাশ করে। কৌণিক গতিশক্তি না, এটা হচ্ছে রৈখিক গতিশক্তি, রৈখিক গতিশক্তির নাম হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, তাই কেউ কেউ ভাই এটাকে টি দিয়েও প্রকাশ করে। তো আমরা ভাইয়া হয়তো বা ইপি, আমরা ভাইয়া ইপি অথবা ভাইয়া ইকে দিয়ে প্রকাশ করি ছোটোবেলার মতো। হ্যাঁ হ্যাঁ, ইউটি ভাইয়া ওই যে ইন্টারনাল এনার্জিকে প্রকাশ করার জন্য ইউ লিখছিল না, এই জন্য ইউ দিয়ে প্রকাশ করে, কোনো নাম থেকে আসে নাই এটা। আচ্ছা দেখো, এখানে যান্ত্রিক শক্তিটা ভাই আসলে মোট শক্তি, মানে হচ্ছে তোমার এই পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি আর কি, তোমাদের বিভব শক্তি আর গতিশক্তির যোগফল। মানে আমাকে আসলে ভাই একটা একটা করে শক্তি শিখতে হবে, বিভব শক্তি শিখবো, দেন গতিশক্তি শিখবো, দেন ভাই দুটাকে যোগ করে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি শিখবো। এটা ছাড়া ভাই আমাকে শিখতে হয় গড় বিভব শক্তি, আমাকে ভাই শিখতে হয় গড় বিভব শক্তি, গড় বিভব শক্তি বা ইপি বার বলতে পারো তুমি, গড় বিভব শক্তি। আর তোমাকে শিখতে হয় হচ্ছে গড় গতিশক্তি, গড় গতিশক্তি। এটাকে ভাই ই কে দিয়ে প্রকাশ করতে পারো, কাইনেটিক এনার্জি ভাই, কিন্তু গড় মানটা এভারেজ ভ্যালোসিটি, বা ইপি বার না লিখলে ইপি এভারেজ লিখতে পারো, এভারেজ ভ্যালোসিটি লিখতে পারো, একই জিনিস। ইকে বার না লিখলে ইকে এভারেজ লিখতে পারো, গড়। কিন্তু ভাই সমস্যাটা হয় কি, আমি যখন গড় মান নির্ণয় করি, সারা জীবন দেখে আসছি গড় মান সবসময় সেমই থাকে, গড় মান চেঞ্জ হয় না সাধারণত। কিন্তু এখানের মধ্যে তুমি অদ্ভুত একটা জিনিস দেখবা যে সময় সাপেক্ষে যখন আমি একবার গড় মান নির্ণয় করতে হয়, আর একটা অবস্থানের সাপেক্ষে ভাই গড় মান নির্ণয় করতে হয়, দুইবার গড় মান নির্ণয় করতে হয়, একটা টাইমের সাপেক্ষে আর একটা এক্সের সাপেক্ষে, এবং দুটো গড় মান সেম না। এখানে গতিশক্তিও ভাই একবার সময় সাপেক্ষে, একবার অবস্থানের সাপেক্ষে আমি গড় মান নির্ণয় করবো। যখন অবস্থানের সাপেক্ষে নির্ণয় করবো, দেখবো যে মানটা পাচ্ছি আমি ভাই সময় সাপেক্ষে গড় মান নির্ণয় করে দেখবো সেম জিনিস না, ডিফারেন্ট জিনিস। তো আমাকে ভাইয়া এনার্জি ভাইয়া সম্পর্কে এই ধারণাটা ভাইয়া লাগবে। চলো ভাইয়া একটা একটা করে শিখি। তাহলে ভাইয়া বিভব শক্তি শিখতে হবে, দেন গতিশক্তি শিখতে হবে, দেন মোট শক্তি শিখতে হবে বা যান্ত্রিক শক্তি, দেন ভাইয়া গড় মানগুলো শিখতে হবে। ওকে, চলো তাহলে ভাইয়া এনার্জি শেখা হয়ে যাবে, তো মূল জিনিসগুলো শেখা হয়ে যাবে এই চ্যাপ্টারে। তো আমাদের নেক্সট হচ্ছে কি, আমরা ভাইয়া গড় মান, সরি গড় মান আগে করতে আসবে, বিভব শক্তি শিখব। বিভব শক্তি, বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি, ইপি, এটা ভাই শিখতে চাই। এখন আমি বিভব শক্তি যখন শিখতে যাচ্ছি, তখন আমাদের বিভব শক্তি সম্পর্কে মিনিমাম ধারণা থাকতে হবে। আমাদের মোটামুটি ভাইয়া ধারণা আছে ভাইয়া, আমাদের কেমন ধারণা আছে ভাইয়া, বিভব শক্তি ভাইয়া হয়তো বা কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে ভাইয়া একটু বিভব শক্তি সম্পর্কে, বা 9-10 ভাই আমরা বিভব শক্তি সম্পর্কে জানতাম। আমাকে ভাইয়া বিভব শক্তি সম্পর্কে ওরা বলতো কোনো একটা বস্তুকে স্বাভাবিক কোনো অবস্থা বা অবস্থান থেকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে আনা হলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে, সেটা হচ্ছে ভাইয়া বিভব শক্তি। আসলে ভাইয়া দেখো, এটা হিসেবে ওরা বলতো যে হ্যাঁ, একটা বস্তুকে এখান থেকে এই উচ্চতায় তুলে ফেলো, তাহলে ভাই এটার মাঝে বিভব শক্তি জমা হয়েছে, কী পরিমাণ, এমজিএইচ পরিমাণ বিভব শক্তি জমা হয়েছে। এটার প্রমাণ কি, এটারে ছেড়ে দাও, সে আবার ভাইয়া নিচে নিজে নিজে চলে যেতে পারে, মানে সে নিজে নিজে কাজ করতে পারে, তার মানে কি এটার মাঝে বিভব শক্তি জমা হয়েছিল। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখানে স্বাভাবিক একটা অবস্থান থেকে অন্য একটা অবস্থানে নিয়ে আসছো, তাই ভাইয়া বিভব শক্তি জমা হয়েছে। আচ্ছা, আমি এখান থেকে এখানে নিয়ে গেলাম, ওই বিভব শক্তি তো জমা হয়নি, ও তো ফেরত আসলো না। আমি যখন এখান থেকে উপরে তুললাম, ঠিকই এটার মাঝে বিভব শক্তি জমা হয়েছে, প্রমাণ কি, ছেড়ে দিলে আবার সে আগের জায়গায় ফিরে আসলো। কিন্তু আমি যখন এখান থেকে এখানে নিয়ে গেছি, তখন আর সে ফিরে আসলো না। কেন ফিরে আসলো না, কারণ এটার মাঝে বিভব শক্তি জমা হয় না। তাহলে তো আমি স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে নিছি, কিন্তু তাহলে কেন বিভব শক্তি জমা হইল না? তার কারণ হচ্ছে ওখানে সংজ্ঞায় আমার ভুল আছে। হ্যাঁ, সংজ্ঞাটা একটু কারেকশন করা দরকার। সবসময় বিভব শক্তি জমা হয় না স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে নিলে। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমি যদি যখন এখান থেকে এখানে তুলছি, এই বস্তুটাকে যখন একটা এই উচ্চতায় তুলছি, তখন আমাকে একটা বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছে। যখন উপরে তুললাম, তখন অভিকর্ষ বল কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে, আর আমি বস্তুটাকে তুলতেছি কি উপরের দিকে। তাহলে আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছি। আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন কাজ করি, অভিকর্ষ বল একটা সংরক্ষণশীল বল। আমি যখন সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করি, তখন ভাই এটার মাঝে বিভব শক্তি জমা হয়।
কিন্তু তুমি যখন ভাই ধরো এখান থেকে এখানে নিলা, ঘষে ঘষে নিলা, তখনও কিন্তু একটা বল কাজ করতেছে, ঘর্ষণ বল। ঘর্ষণ বল কিন্তু সংরক্ষণশীল বল না। কারণ কি ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করলে কিন্তু বিভব শক্তি জমা হয় না। কারণ কি আমি যদি বলি বলের বিরুদ্ধে কাজ করলে বিভব শক্তি জমা হয়, তাহলেও ভুল হবে। তাহলে আরও স্পেসিফিক করে বলো, আমি যদি সংরক্ষণশীল বলের বিরুদ্ধে একটা বস্তুকে স্বাভাবিক কোনো অবস্থা বা অবস্থান থেকে অন্য কোনো অবস্থা বা অবস্থানে আনি, তাহলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে, তাহলে ভাই তাকে কী বলে বিভব শক্তি। বা আরও স্পেসিফিক করে যদি বলো, দেখো একটা বস্তুকে যখন এখান থেকে এখানে আনছি, এটার মাঝে বিভব শক্তি জমা হয়ে আছে, জমা হওয়া শক্তি কি দেখা যায়? দেখা যায় না। তাহলে জমা হওয়া শক্তি আমি বাইর করবো কেন? এখন আর একটু খেয়াল করো যে এখান থেকে এখানে ও কি নিজে নিজে উঠছে? তা তো না, আমার হাত কি করছে? উপরে তুলছে। তাহলে হাত হচ্ছে কি একটা বাইরের এজেন্ট। ফিজিক্সের ভাষায় হাতকে বলা হবে কি বাইরের এজেন্ট। ও যে বল প্রয়োগ করে সেটাকে কি বলে? বাহ্যিক বল। ও যে বল প্রয়োগ করে বাহ্যিক বল। যে কোনো যন্ত্র, যে কোনো মানুষ বা ফিজিক্সের ভাষায় সে হচ্ছে বাইরের এজেন্ট। সে যে বল প্রয়োগ করে সেটা হয় কি বাহ্যিক বল। তাহলে এই হাতটা কিন্তু বাহ্যিক বল প্রয়োগ করে উপরে তুলছে। তার মধ্যে এই হাত কি ভাই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে? তাহলে হাত অভিকর্ষ বলের বিরুদ্ধে কতটুকু কাজ করছে? যতটুকু কাজ করছে ততটুকু বিভব শক্তি এটার মধ্যে জমা হবে। তো আমি যেহেতু জমা হওয়া শক্তি বের করতে পারি না, আমি বের করব আসলে বাহ্যিক বল কতটুকু কাজ করছে। বাহ্যিক বল যতটুকু কাজ করছে সেটা হবে কি বিভব শক্তি। তাহলে ভাই সংজ্ঞাটা সুন্দর করে বললে কেমন শোনা যাবে? বিভব শক্তি সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কোনো একটা বস্তুকে স্বাভাবিক কোনো অবস্থা বা অবস্থান থেকে অন্য কোনো অবস্থা বা অবস্থানে আনতে বাহ্যিক বল দিয়ে সম্পাদিত কাজের পরিমাণকে কি বলে? বিভব শক্তি বলে। বুঝতে পারছো ভাইয়ের কথা? আচ্ছা যাই হোক, আমাদের যে বিভব শক্তি আবার বিভিন্ন রকম হয়। আমরা শুধুমাত্র মাথায় রাখতে হবে, আমি যদি সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করি তাহলেই না বিভব শক্তি জমা হয়। এখন তাহলে সংরক্ষণশীল বল যেমন ভাই মহাকর্ষ বল বা অভিকর্ষ বল, এটা সংরক্ষণশীল বল। বা স্প্রিং বল, হ্যাঁ এটা কি সংরক্ষণশীল বল। স্থিতিস্থাপক বল সংরক্ষণশীল বল। আন্তঃআণবিক আকর্ষণ বল, সংশক্তি বল, আসঞ্চন বল, এগুলো সংরক্ষণশীল বল। তারপর তড়িৎ বল, চৌম্বক বল, এগুলো কি ভাই সংরক্ষণশীল বল। কারণ কি তুমি যেই সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ, যে কোনো সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করলেই কী হয়? বিভব শক্তি জমা হয়। তুমি একটা তড়িৎ বলের বিরুদ্ধে কাজ করলে বিভব শক্তি জমা হবে, একটা চুম্বক বলের বিরুদ্ধে কাজ করলে বিভব শক্তি জমা হবে, মহাকর্ষ বল বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলে বিভব শক্তি জমা হবে। স্থিতিস্থাপক বল মানে স্প্রিং বল, যে কোনো স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে কাজ করলে বিভব শক্তি জমা হবে। অণু পরমাণুর মধ্যে যে আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল, এটার বিরুদ্ধে কাজ করলে ভাই কী হয়? বিভব শক্তি জমা হয়। মানে যে কোনো সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করলে কি হয়? বিভব শক্তি জমা হয়। আসল কথা, তুমি যখন সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করো তখন ভাই ওই কাজটা হারানো যায় না ভাই। ওই কাজটা ওই বস্তুতেই বিভব শক্তি আকারে জমা হয়ে থাকে, সঞ্চিত থাকে, বা ওই কাজটাই ও আমাকে আবার পরে দিয়ে কী করে? ফেরত দিয়ে দেয়। কিন্তু ভাইয়া আমি যখন ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করব, ঘর্ষণ বল একটা অসংরক্ষণশীল বল, আমি যখন ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করব তখন কি হয়? আমি যে কাজটা করলাম ওই কাজটা না তাপে পরিণত হয়ে যায়। দেখো হাত একটু ঘর্ষ, দেখো হাত গরম হয়ে গেছে। কারণ ওই ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করলে কি হয়? তাপ উৎপন্ন হয়। এবং আমরা ভাইয়া যখন তাপ করছি আমরা জানি যে দুই ধরনের তাপ আছে। একটাকে বলে রূপান্তরযোগ্য তাপশক্তি, একটাকে বলে অরূপান্তরযোগ্য তাপশক্তি। যেই তাপটা উৎপন্ন হয় সেটা হচ্ছে অরূপান্তরযোগ্য তাপশক্তি। এবং এই তাপটা ভাই, এই যে হাতে একটু আগে গরম লাগতেছিল এখন আবার নর্মাল হয়ে গেছে, মানে এই তাপটা কই চলে গেছে? পরিবেশে। তাহলে এটা ঘর্ষণ বলের বিরুদ্ধে যে কাজটা হয় সেই কাজটা অরূপান্তরযোগ্য তাপশক্তি আকারে পরিবেশে হারায় যায়, আর জীবনে ওইটাকে ফিরে আয় না, কাজে পরিণত করা সম্ভব না। এই জন্য ভাই ওখানে কোনো শক্তি সঞ্চিত হয়ে থাকে না। তার মানে কি ঘর্ষণ বল, হিস্টেরেসিস বল, এরকম কিছু কিছু বল তোমরা ভাইয়া জানছো, একটু কম জানছো, কিন্তু ভাইয়া এই ধরনের বলগুলো হচ্ছে কি অসংরক্ষণশীল বল। আর এগুলোর বিরুদ্ধে কাজ করলে জীবনে তুমি ভাই বিভব শক্তি জমা হবে না, এখানে কি হবে? তাপ উৎপন্ন হবে এবং সেই তাপটা ভাইয়া পরিবেশে চলে যাবে। বুঝতে পারতেছো ভাইয়ের কথা? তাই বিভব শক্তি ভাইয়া ওরা বিভিন্ন ধরনের বিভব শক্তির কথা বলে। ওরা ভাইয়া বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি যখন বলে, অভিকর্ষীয় বা মহাকর্ষীয় বিভব শক্তির কথা বলে। ভাইয়া বিভব শক্তি যখন বলে ওরা বলে অভিকর্ষীয় বিভব শক্তি, অভিকর্ষীয় বা মহাকর্ষীয় বিভব শক্তি, মহাকর্ষীয় বিভব শক্তির কথা বলে। ওরা যখন বিভব শক্তির কথা বলে তখন ভাইয়া ধরো
তড়িৎ বল, চুম্বক বলের বিরুদ্ধে কাজ করলে তড়িৎ চুম্বক বিভব শক্তি বলতে পারো। তড়িৎ আর চুম্বক তো এখন আর আলাদা করা হয় না। তাহলে তড়িৎ বিভব শক্তি, চুম্বক বিভব শক্তি, মানে তড়িতের থেকেও বলরেখা তৈরি হয়, চুম্বকের থেকেও বলরেখা তৈরি হয়। এই জন্য যদিও তড়িৎ চুম্বক একটু আলাদা আমার কাছে, কিন্তু তারপরেও ডিফারেন্ট না। তো তড়িৎ চুম্বক বিভব শক্তি হতে পারে। তুমি যদি সংরক্ষণশীল বলটা কোন সংরক্ষণশীল বলের বিরুদ্ধে তুমি কাজ করতেছো সেটার উপর ডিপেন্ড করবে। তো তড়িৎ অথবা চুম্বক বিভব শক্তি হতে পারে। আরেকটা হচ্ছে ভাইয়া কি, স্থিতিস্থাপক বিভব শক্তি। যেমন স্প্রিংয়ের যে বিভব শক্তিটা জমা হবে সেটা কিন্তু স্থিতিস্থাপক বিভব শক্তি। তো আসলে আমাদের ভাইয়া তড়িৎ আর চুম্বক তো তোমরা পড়ছো, তার মধ্যে তড়িৎ চুম্বক বিভব শক্তি আমরা পড়ছি ভাইয়া সেকেন্ড পেপারে। আমরা ভাইয়া যেটা পড়ি নাই সেটা হচ্ছে মানে আমরা পড়ছি অভিকর্ষ বিভব শক্তি, তো ছোটোবেলা থেকে জানি এমজিএইচ। তো আসলে স্থিতিস্থাপক বিভব শক্তি মানে আমরা এখন যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে এটা স্থিতিস্থাপক বিভব। ধরো একটা স্প্রিংকে টাইনা লম্বা করেছি, তুমি বললে না ভাই আমি সরল দোলক নেব। সরল দোলক নিলে তো ভাই আবার অভিকর্ষ বিভব শক্তিতে চলে আসবে, কারণ এমজি দুই ভাগে ভাগ হবে, এমজি কস থিটা, এমজি সাইন থিটা। এমজি কস থিটা নিউট্রাল হবে, এমজি সাইন থিটার জন্য সে ডুবে, কারণ অভিকর্ষ বলের কারণে এখানে ঘটনাটা ঘটবে। আর এখানে একটা স্প্রিংকে টাইনা লম্বা করে ফেলতেছি, কারণ কি এখানের মধ্যে স্থিতিস্থাপক বিভব শক্তি আসবে এখানে। তার মানে কি ওকে হ্যাঁ, আমরা মূলত হ্যাঁ এখানে যে বিভব শক্তিটা নিয়ে কাজ করা হবে সেটা হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি। তোমাকে ভাইয়া আসলে বিভব শক্তি বের করার জন্য যে কোনো আসলে একটা উদাহরণ বলা দরকার আমার, উদাহরণ বলে সেই উদাহরণের আলোকে তোমাকে বিভব শক্তি বের করে দেওয়া সম্ভব। কিন্তু এখন হচ্ছে তো ডিফারেন্ট উদাহরণে ভাইয়া ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে আমাকে। তো কিন্তু ভাইয়া সবসময় কিন্তু মাথায় রাখতে হবে আমি একটা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করে সবসময় কোনো না কোনো একটা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। আর ওই সংরক্ষণশীল বলের বিরুদ্ধে আমি যতটুকু কাজ করবো, আমি হচ্ছে বাইরের এজেন্ট, আমি কাজ করব, বাইরের এজেন্ট কাজ করবে। মানে বাইরের এজেন্ট যে বল দিবে সেটা হবে বাহ্যিক বল দিয়ে আমি কি করব, স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো একটা অবস্থানে আনবো, মানে শূন্য অবস্থান থেকে অন্য কোনো একটা অবস্থানে আনবো। তো আমি যে কাজ করব সেই কাজটাই ওই বস্তুতে কী হবে, বিভব শক্তি আকারে জমা হবে। চলো আমাদের কমন যে তার মানে কি আমাকে কী করতে হবে, সংরক্ষণশীল বলের বিরুদ্ধে আসলে আমাকে বের করতে হবে সংরক্ষণশীল বলের বিরুদ্ধে বাহ্যিক বল দিয়ে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করতে হবে। কারণ কি আমাকে যদি বিভব শক্তি বের করতে হয় তাহলে আমি ডিসিশনে পৌঁছাইলাম যে কোনো একটা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে আমার বাহ্যিক বল দিয়ে কতটুকু কাজ হয় সেটা বের করতে হবে। আর বাহ্যিক বল দিয়ে সম্পাদিত কাজটাই ওই বস্তুতে কী হিসেবে জমা হবে, বিভব শক্তি আকারে জমা হবে। তাহলে চলো আমরা না ভাইয়া আসলে কি তাহলে একটা উদাহরণের আলোকে ভাইয়া যায়, তাহলে বেটার হয়। মানে বিভব শক্তি যখন বের করবো এক এক ধরনের জিনিসের জন্য এক একটা আসবে। তো ভাইয়া কিছু একটা নিয়ে নিই। একটা স্প্রিংটা হচ্ছে কমন, এই চ্যাপ্টারে সহজ হলো, আর স্প্রিং হচ্ছে কমন জিনিস। দুই তিনটা জিনিস এখানে আলোচনা করতে পারো আর কি। ধরো তবে এই চ্যাপ্টারের স্প্রিং আর সরল দূরত্ব ভালো করে বুঝলেই হবে। দুই তিনটা জিনিস, ধরো এই স্প্রিংয়ের একটা প্রান্তে একটা এমভরের বস্তু ঝুলানো আছে, হ্যাঁ, এখানের মধ্যে এটা ধরো তার স্বাভাবিক অবস্থান বা এটাকে ভাইয়া বলে দিই সাম্য অবস্থান। হ্যাঁ, এটাকে ভাইয়া সাম্য অবস্থান যদি বলো, সাম্য অবস্থান বা স্বাভাবিক অবস্থান
যেটা বলো তার মানে এখানের মধ্যে এক্স ইকুয়াল টু কি 0 আসলো। তো আমি ভাইয়া কী চাইবো, স্বাভাবিকভাবে এটাকে একটু প্রসারিত করে ফেলতে চাইবো, মানে এটাকে ধরো প্রসারিত করতে চাইবো, ধরো এখান থেকে এখানে নিয়ে আসতে চাই। এখন এখান থেকে তুমি যখন এখানে আনতে চাইবা তার মানে এখানে কি হবে, একটা প্রসারণ হবে। এখন এই যে ভাইয়া এক্স মান মানে এখানের মধ্যে এই যে প্রসারণটা হলো, ও কি নিজে নিজে প্রসারিত হবে? তাহলে কি আমি ধরো টাইনা ধরলাম, এটাকে একটা স্প্রিং স্বাভাবিক অবস্থানে আছে, সেটাকে একটু আমি টেনে ধরছি, মানে প্রসারিত করছি। তাহলে আমি যে টাইনা ধরছি, আমি কি এক্সটার্নাল একটা ফোর্স দিচ্ছি না? মানে আমি যে বলটাতে, আমি তো বাইরে রেজাল্ট, আমি যে বল দিব সেটার নাম হবে বাহ্যিক বল, সেটার নাম হবে কি এক্সটার্নাল ফোর্স। কারণ কি এটা হচ্ছে এক্সটার্নাল। এটা ধরো আমি এফ পরিমাণ বল দিচ্ছি ভাইয়া, টাইনা ধরছি, এই বল দেওয়ার কারণে ভাইয়া সে কি হয়েছে, প্রসারিত হয়েছে। এখন যখনই এটা প্রসারিত হয়, প্রসারিত হওয়া মাত্রই স্প্রিংয়ের ভেতরে একটা বল সৃষ্টি হয়, যেটা কিন্তু আমি দেখি স্প্রিংয়ের মধ্যে বলটা কেমনে তৈরি হয়েছে। এটা ভাইয়া তোমাদের চ্যাপ্টার 7 বা স্থিতিস্থাপকতাতে ভাইয়া আলোচনা করছে, যে আসলে না ভাইয়া অনুপরমাণুতে, মানে একদম পদার্থের ভিতরে ঢুকে যেতে হয় আমাকে। পদার্থের ভিতরে ঢুকে যে আমি যদি দেখতে পাই যে ধরো এটা একটা অণু, এটা আরেকটা অণু, দুইটা অণু। এখন এই যে দুইটা অণুর মাঝে কি আছে, পরমাণু। ধরো পরমাণুতে চলে যাও, পরমাণুতে চলে গেলে আমি জানি পরমাণুর ভিতরে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, আর চারপাশে ঘুরতে থাকে ইলেকট্রন। তাহলে এটাও যদি একটা পরমাণু হয়, তাহলে তো এখানে প্রোটন আছে, নিউট্রন আছে, ইলেকট্রন আছে। কারণ কি দুইটা পরমাণু যখন পাশাপাশি রাখবো, তাহলে প্রোটন প্রোটনকে বিকর্ষণ করবে, ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করবে, প্রোটন ইলেকট্রনকে আকর্ষণ করবে, এই প্রোটন আবার এই ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাহলে এখানে কতগুলো আকর্ষণ বল আছে, কতগুলো বিকর্ষণ বল আছে দুইটা পরমাণুর মধ্যে। তার মানে কি এই যে আকর্ষণ বিকর্ষণ বল, হ্যাঁ, এই দুইটা অণু এমন একটা দূরত্ব আছে, যেই দূরত্বে থাকলে হ্যাঁ অণুগুলোর মাঝে মোট যে আকর্ষণ বল আর মোট যে বিকর্ষণ বল, এই দুইটা সমান। মোট আকর্ষণ বল আর মোট বিকর্ষণ বল যদি সমান হয়, তাহলে ভাই নিট বল কি ভাই, শূন্য। লব্ধি বল হচ্ছে শূন্য। এই দূরত্বটাকে বলে আর নট দূরত্ব বলে। তো আর নট দূরত্ব হচ্ছে তার স্বাভাবিক অবস্থান, যেই দূরত্বে থাকলে মোট বল শূন্য হয় বা নিট বল শূন্য হয়, লব্ধি বল শূন্য হয়, মানে আকর্ষণ বল আর বিকর্ষণ বল সমান। এখন আমি যখন একটা ইলাস্টিককে টাইনা লম্বা করে ফেলি, তখন ভাইয়া কী হবে, অণুগুলো দূরে দূরে সরে যাবে। এখন এই যে ভাইয়া যখন আমাদের ভাইয়া এই দুটো অণুকে বা পরমাণুকে আমি যখন একটু দূরে সরাই ফেলবো, তখন ভাইয়া মানে তোমার এই দুইটা অণুর দূরত্ব বা দুইটা পরমাণুর দূরত্ব যদি আর নটের থেকে বেশি হয়, তাহলে এখন আর আকর্ষণ বল আর বিকর্ষণ বল সমান থাকে না। এখানে আকর্ষণ বল বেশি হয়, বিকর্ষণ বল কি হয়, কম হয়। তাহলে লব্ধি বল কি হবে, আকর্ষণ বল। কারণ কি ও এই দিকে চলে আসার চেষ্টা করে আকর্ষণ বল বেশির কারণে। আবার এইটার তো আর নটের থেকে যদি তাকে সংকুচিত করে কাছে নিয়ে আসা হয়, তাহলে ভাইয়া দেখা যায় আকর্ষণ বলের তুলনায় বিকর্ষণ বল অনেক বেশি বেড়ে যায়। কারণ কি নিট বল হয় কি বিকর্ষণ বল, কারণ কি এই বিকর্ষণ বলের কারণে সে এইদিকে চলে আসতে চায়। কারণ কি যখন দূরে নিব, ও কী করবে না, তাকে কাছে নিয়ে আসতে চাইবে, যখন কাছে আনবো সে দূরে চলে যেতে চাইবে। এই যে আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণেই কিন্তু ভাই এই ব্যাপারগুলো করতেছে, কাছে আনা। এখন দেখো এই ছোট্ট যে আকর্ষণ বল, এটা তো তুমি দুইটা অণু বা দুইটা পরমাণুর মধ্যে বললা। এখন একটা পদার্থ যখন তৈরি হয়, তখন দুইটা অণু দুইটা পরমাণু দিয়ে তো তৈরি হয় না, অসংখ্য পরমাণু, বা অসংখ্য না, সংখ্যা গুনতে পারি, কিন্তু ভাই অনেক বেশি পরমাণু বা অনেক বেশি অণু দিয়ে তৈরি হবে। এবং দেখো তাহলে এই ছোট ছোট সমস্ত দুইটা অণু নিয়ে যদি চিন্তা করো, এদের মাঝে আকর্ষণ বল এই সবগুলো আকর্ষণ বল মিলে একটা মোট লব্ধি আকর্ষণ বল তৈরি হয়, যেটা নাম হচ্ছে প্রত্যায়নী বল। এটাকে কি বলে, প্রত্যায়নী বল বা প্রত্যায়নক বল। আবার যখন দূরে সরাতে ফেলতে চাও, তখন সে আকর্ষণ বল কাজ করতেছে, কিন্তু কাছে সরালে বিকর্ষণ বল কাজ করবে। তো দুইটা অণুর বিকর্ষণ বল বুঝলে ভাইয়া, তুমি ওই হাজার হাজার লক্ষ লক্ষ অণুর বিকর্ষণ বল বুঝবা, মানে সবগুলো অণুর বিকর্ষণ বল মিলে একটা বল তৈরি হবে। তার মানে কি তাকে কাছে আনলে সে দূরে সরতে চাইবে, দূরে আনলে কাছে যেতে চাইবে। কারণ কি আমি যখন ওকে টেনে যখন এটাকে প্রসারিত করলে ও তো অণুগুলো দূরে দূরে সরে গেছে, তাহলে ভাই ও কী করতে চাইবে, কে কাছে নিয়ে আসতে চাইবে, মানে সংকুচিত করতে চাইবে। তাহলে সেখান থেকে ভাই এটার ভিতরে একটা বল সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি কি ইন্টারনাল ফোর্স। এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, এটা আমি দেই নাই, আমি বাইরে থেকে দেই নাই, এটার ভেতরে সৃষ্টি হয়েছে, তাই ভাই ইন্টারনাল।
এটাকে ভাইয়া অভ্যন্তরীণ বল বলে, এটাকে উদ্ভূত বল বলে। মানে এই বলটা এটার ভেতরে সৃষ্টি হয়েছে, অনুপরমাণুর কারণে এটার ভেতরে সৃষ্টি হয়েছে। বা এটাকে বলে প্রত্যায়নী বল বলে, প্রত্যায়নী বল, প্রত্যায়নক বল বা পুনরানয়নকারী বল। মানে আমি এখানে টাইনাই না আনছি, এমন ছাড়া দিলে ভাই এই বল এটাকে কী করবে, আবার আগের জায়গায় ফিরাই নিয়ে যাবে। বুঝতে পারছো? বা এটা স্প্রিংয়ের মধ্যে তৈরি হয়েছে দেখে কেউ কেউ এটাকে ভাইয়া কী বলবে, স্প্রিং বল বলবে। কিন্তু বোঝো ভাইয়া, এটা কিন্তু এটার আসল নাম হচ্ছে প্রত্যায়নী বল। এটাকে ভাইয়া বলে প্রত্যায়নী বল। তার মানে কি, এটাকে স্প্রিং বল বলো বা প্রত্যায়নী বল বলো বা আসল কথা যেটাই বলো কেন, আমার কাছে বল হচ্ছে এস। এখানের মধ্যে আমি যখন ভাইয়া এটাকে প্রসারিত করি, তখন এই যে বাহ্যিক বল প্রয়োগ করে তুমি এটাকে কী করছো, প্রসারিত করছো। আর এটা প্রসারিত হলে ভাই কী হয়, এটার ভিতরে একটা বাধাদানকারী বল সৃষ্টি হয়। সেই বাধাদানকারী বলটাকে আমি বলতেছি প্রত্যায়নী বল। এখন এই যে প্রত্যায়নী বল বলো বা স্প্রিং বল বলো বা ইন্টারনাল ফোর্স বলো, যেটাই বলো, এই বলটা ভাইয়া এই স্বর্ণের উপর নির্ভর করে। এই স্বর্ণের মানটা যত বেশি হয়, এই বলের মানটা তত বেশি হয়। এই স্বর্ণের মানটা যত কম হয়, এই বলের মানটা তত কম হয়। তার মানে কি, ওরা বলে এই যে প্রত্যায়নী বলটা, এই প্রত্যায়নী বলটা এই সাম্যাবস্থান থেকে স্বর্ণের সমানুপাতিক হয় এবং বিপরীতমুখী হয়। দেখো স্বর্ণ কোন দিকে, নিচের দিকে, এই বল কোন দিকে, উপরের দিকে। যদি স্বর্ণ হইতো উপরের দিকে, এই বল হইতো নিচের দিকে। এই বল সর্বদা সাম্যাবস্থান থেকে স্বর্ণের সমানুপাতিক হয় এবং বিপরীতমুখী হয়। তোমার প্রত্যায়নী বল বা স্প্রিং বল, তোমার এখানে প্রত্যায়নী বল বা অভ্যন্তরীণ বল বা তোমার স্প্রিং বল, যে অনেক নাম তো ভাই, একটা না একটা বল। স্প্রিং বল সাম্যাবস্থান থেকে স্বরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। প্রত্যায়নী বল বা অভ্যন্তরীণ বল বা স্প্রিং বলটা, এই স্প্রিং বলটা সাম্যাবস্থান থেকে স্বর্ণের সমানুপাতিক হবে এবং কি হবে, বিপরীতমুখী হবে। এখানের মধ্যে ওরা আমাকে বলে যে আসলে এফ সমানুপাতিক মাইনাস এক্স, আসল কথা হচ্ছে এটা। মানে এই সাম্যাবস্থান থেকে স্বরণ যত বাড়তে থাকে, এই বলের মান তত বাড়তে থাকে। স্মরণ যত কমতে থাকবে, এই বলের মান তত কমতে থাকবে। মানের কথা চিন্তা করলে, দিকের কথা চিন্তা করলে দিকটা হবে উপরের দিকে থাকবে। এই বলটা কোন দিকে, নিচের দিকে, এই বলটা হচ্ছে উপরের দিকে। তাই হ্যাঁ, এই এফটা হচ্ছে কি, বা ইন্টারনাল ফোর্সটা হচ্ছে কি, মাইনাস কে এক্স, কারণ বল আর স্মরণ বিপরীত দিকে। এখন ভাইয়া তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, এখানের মধ্যে এফ ইকুয়াল টু ভাইয়া লিখলে আমি মাইনাস কে এক্সই লিখবো না? এ হচ্ছে তো ভাইয়া বল ধ্রুবক। বা এখানে স্প্রিংয়ের ক্ষেত্রে ভাইয়া কিন্তু এটাকে ভাইয়া বলে স্প্রিং বল ধ্রুবক বলে, ঠিক আছে? এটা বল ধ্রুবক। অন্য যে কোনো ক্ষেত্রে আমি বলবো বল ধ্রুবক, আর স্প্রিংয়ের ক্ষেত্রে ওরা বলে স্প্রিং বল ধ্রুবক, মানে ফোর্স কনস্ট্যান্ট, স্প্রিং ফোর্স কনস্ট্যান্ট। বা আর একটু বড় হলে এটাকে বলবো স্টিফনেস কনস্ট্যান্ট। আচ্ছা দেখো, এটা কিছু যায় আসলে কাঠিন্য গুণাঙ্ক বলে। আচ্ছা দেখো, এখানের মধ্যে বল ধ্রুবক বলি, এখন বল ধ্রুবক, ফোর্স কনস্ট্যান্ট আমার জন্য বল ধ্রুবক, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এখন দেখো এখানে মাইনাসটা কেন আসছে, মাইনাসটা আসছে স্মরণের বিপরীত দিকে। এখন তুমি চিন্তা করো, এই ইন্টারনাল ফোর্সটা উপরের দিকে, স্মরণটা নিচের দিকে, তাই ভাই মাইনাস আসছে। কিন্তু এক্সটার্নাল ফোর্সটা কোন দিকে, নিচের দিকে। স্মরণ কোন দিকে, নিচের দিকে, তাহলে এক্সটার্নাল ফোর্সটা ভাইয়া কী হবে, প্লাস কে এক্স। কারণ এখানে তো ভাইয়া মাইনাস আসবে না, কারণ বল যেদিকে স্মরণ তো সেদিকে, তাহলে ভাইয়া এটা কী হবে, প্লাস। আমার না ভাইয়া দরকার আসলে ইন্টারনালটা না, আমার এক্সটার্নাল ফোর্সটা দরকার। কেন? কারণ আমি একটু আগে শিখে আসছি, আমাকে বিভব শক্তি বের করতে হবে। বিভব শক্তি বের করতে গেলে কি করতে হয়, বিভব শক্তি তো জমা হয়ে থাকে, বাইরে থেকে দেখা যায় না। তো আমাকে কি করতে হবে, বাহ্যিক বল দিয়ে সম্পাদিত কাজের পরিমাণ বের করতে হবে। তাহলে বাহ্যিক বলটা কত, এটা আমাকে বুঝতে হবে। বাহ্যিক বল দিয়ে আমি হচ্ছে এই যে যখন এটাকে টাইনা লম্বা করতেছি, আমি একটা বলের বিরুদ্ধে কাজ করছি। আমি কোন বলের বিরুদ্ধে কাজ করছি, স্প্রিং বলের বিরুদ্ধে কাজ করছি। কারণ কি, স্প্রিং বল একটা সংরক্ষণশীল বল। তোমার এই যে স্প্রিং বল, এই প্রত্যায়নী বল বা স্প্রিং বল, এটা কি বল, একটা সংরক্ষণশীল বল।
এই সংরক্ষণশীল বলের বিরুদ্ধে আমি কাজ করতেছি। তাহলে আমি যদি সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করি, আমার কাজটা বৃথা যাবে না। আমি যতটুকু কাজ করব সেই কাজটাই এই স্প্রিংয়ের মাঝে বিভব শক্তি আকারে জমা হবে বা সঞ্চিত হবে। তাই এটাকে বিভব শক্তি বা সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তি বলে, তাই তো? এখন আমি কতটুকু কাজ করছি তাহলে এটা বের করতে হবে। আমি মানে কি, এক্সটার্নাল ফোর্স কতটুকু কাজ করছে। তাহলে এখন আমরা তো কাজ বের করতে পারি। কাজ তো খুব সুন্দর, W=F(x) বল ইন্টু স্মরণ করলে ভাই এই সংরক্ষণশীল বলের বিরুদ্ধে আমি কাজ করছি, তাই ভাই এটার মাঝে বিভব শক্তি জমা হবে। আমি যতটুকু কাজ করছি ততটুকু বিভব শক্তি জমা হবে। কারণ আমি কতটুকু কাজ করব এটা ভাই বের করতে হবে। এখন এটা বের করতে গেলে কৃতকাজ ছোটোবেলা থেকে জানি বা W=F(x) করলে ভাই কাজ বাইরে। আচ্ছা, এখন একটু ঝামেলা আছে। কী ঝামেলা? ঝামেলাটা হচ্ছে এরকম যে আমার এই যে ভাইয়া বলটা, এই সূত্রটা ব্যবহার করার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এই বলটা হইতে হবে ধ্রুব বল, মানে এই বলটা কনস্ট্যান্ট ফোর্স হতে হবে, ধ্রুব বল হতে হবে, মানে এই বলটা চেঞ্জ হতে পারবে না। কিন্তু ঝামেলাটা হচ্ছে আমার যে বলটা, এখানে ভাই এক্সের মান 0 ছিল, এখানে আসলে এক্সের মান আরেকটা, এখানে আসলে এক্সের মান আরেকটা, এখানে আসলে এক্সের মান একটা। ও যত ভাই নিচের দিকে নামতে থাকবে তাকে এক্সের মান শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এক্সের মান বাড়ার অর্থ হচ্ছে তার এই বলের মানটা বাড়তে থাকা। এক্সের মানটা বাড়া মানে বলের মান বাড়তে থাকা। কারণ কি আমার বলটা না ভাইয়া, এখানে যে প্রত্যায়নী বল বলো আর স্প্রিং বল বলো আর ভাই এক্সটার্নাল ফোর্স বলো, W= মানে F=kx, এখানের মধ্যে এক্স পরিবর্তনশীল। তোমার ইন্টারনাল ফোর্স, এটা হচ্ছে ইন্টারনাল ফোর্সের জন্য লিখছে, এক্সটার্নাল ফোর্সটা সমানুপাতিক এক্স আর ইন্টারনাল ফোর্সটা সমানুপাতিক -x, একই কথা। আসল কথা যেটাই বলুক না কেন, এক্স পরিবর্তন হইলে ভাই কী হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। মানে তোমার বলটা পরিবর্তনশীল একটা বল। এখন তোমার বলটা যেহেতু পরিবর্তনশীল একটা বল, তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কিন্তু কাজ কীভাবে বের করবা? পরিবর্তনশীল বল দ্বারা কাজ যদি বের করতে হয় তোমাকে, তাহলে তুমি কি করো, অনেক ক্ষুদ্র একটা সরণ নিয়ে কাজ করো। ধরো আমি কি করি, এখানে অনেক ক্ষুদ্র একটা সরণ নেই, এখানে অনেক ক্ষুদ্র একটা সরণ নিয়েছি। আসলে এই অনেক ক্ষুদ্র একটা সরণ নিয়ে নেই, ধরে নিই যে এই ক্ষুদ্র সরণ এটা হচ্ছে ডিএক্স। এত ক্ষুদ্র সরণ, তোমরা তো ডিএক্স মানে বোঝো, Δx যখন টেন্ডস টু 0 হয়, Δx টেন্ডস টু 0 হলে আমরা তখন সেটাকে ডিএক্স দিতে পারি, মানে এইটা 0.000001, মানে অনেক ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে এটা খালি চোখে দেখার কথা না, কিন্তু তারপর আমি দেখাচ্ছি আর কি। এটা এত ক্ষুদ্র সরণ যে এখানে বলের মানের কোনো পরিবর্তন হবে না, আর হলেও এত কম পরিবর্তন হবে যে পরিবর্তনকে আমরা কি করতে পারবো, উপেক্ষা করতে পারবো, ধরে নিতে পারবো এতটুকু, এত ক্ষুদ্র সরণে আমার বলের মান কি ছিল, ধ্রুব ছিল। তাহলে এই যে অতি ক্ষুদ্র ডিএক্স সরণে যে কাজটা হবে সেটাও কি হবে, অনেক ক্ষুদ্র হবে। এই অনেক ক্ষুদ্র কাজ হচ্ছে ডিডাব্লিউ। তাহলে অতি ক্ষুদ্র ডিএক্স সরণে, এটা এখানে রাখি, এটা কত, চ্যাপ্টার কী করবো ভাই, কাজ শক্তি ক্ষমতা, কাজ শক্তির ক্ষমতাই তো, এটা তো কাজই ভাইয়া, কাজই বের করতে সেটা তো এই চ্যাপ্টার করেই গেছে। আসল কথা ভাই, ওই তোমাদের 5th চ্যাপ্টার তোমরা পড়ছো, কিন্তু অনেকে পড়ে নাই, আমার কি জানি ঝামেলা। আচ্ছা যাই হোক, তোমরা মানে ভাইয়া কিন্তু ওখানে কিন্তু টান দিছিলাম, টান দিলে ভাইয়া 2 ক্লাস করা মানে 80% কমপ্লিট হয়ে যাওয়া, মানে হচ্ছে ওই কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে এমন যে মূল বেসিক তোমাকে দিয়ে ফেলছে, এভরিথিংয়ের বেসিক দেওয়া হয়ে গেছে, হয়তো বা টুকটাক জিনিসপত্র কিছু বাকি আছে, লাস্টের দিকে একটু বাকি আছে। ওই যে ভাইয়া সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল তো ওখানেই ছিল মনে হয়। আচ্ছা দেখো, মূল ব্যাপার তো ওইটাই ভাইয়া, মানে ওই কাজ শক্তি ক্ষমতার সুবিধাটা কি ভাইয়া, ওই চ্যাপ্টারটা পড়লে ভাইয়া সব চ্যাপ্টারে সুবিধা, আর ওইটা যদি না পড়ো তাতেও সমস্যা নেই, অন্য সমস্ত চ্যাপ্টার পড়লে ওই চ্যাপ্টার পড়া শেষ হয়ে যাবে। কারণ অন্য সমস্ত চ্যাপ্টার বুঝতে গেলে কাজ শক্তি ক্ষমতা তো লাগবে, এটা ছাড়া তো বোঝা যাবে না। তো ওইটা বুঝাইতে আলটিমেটলি দেখবে আর এগুলো তো পড়াই হয়ে গেছে, আর ওইটা আগে পড়লে সবখানে গেলেই মনে হবে। এখানে যেমন স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে ওখানেও ভাইয়া কাজের ব্যাপার ছিল, এখানেও ভাইয়া কাজের ব্যাপার, কোথায় কাজ বের করতে হবে না, সবখানে কাজ বের করতে হবে, এবং কাজ বের করলে ভাইয়া ওই কাজ শক্তি ক্ষমতাতেই চলে যাওয়া যাবে।
আসলে শক্তি তো ভাই ওই চ্যাপ্টারের জিনিস, তার মানে কি বিভব শক্তি, তার মানে কি ওই চ্যাপ্টারের জিনিস করছে। আচ্ছা দেখো, তাহলে অতি ক্ষুদ্র ডিএক্স স্মরণে যে অতি ক্ষুদ্র কাজ করব সেটা হচ্ছে কি ডিডাব্লিউ। তার মানে এই যে অতি ক্ষুদ্র যে কাজটা করছি ডিডাব্লিউ, তার মানে ডিডাব্লিউ এটা হবে কি এফ ইন্টু ডিএক্স। দেখো আমি কিন্তু এই সূত্রটাই ব্যবহার করলাম, ডাব্লিউ বাই এফ এক্স। এখন প্লাসটা কেন হলো, আমি তো এক্সটার্নাল ফোর্স দিয়ে ব্যবহার করতেছি, মানে এটা কিন্তু এক্সটার্নালটা আর এক্সটার্নাল ফোর্স দ্বারা কাজ, মানে এই বাহ্যিক বল দ্বারা কাজটা বের করতেছি। এখানে তো দুইটা বল আছে, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল, আমি কিন্তু এক্সটার্নাল বাহ্যিক বল দ্বারা সম্পাদিত কাজ বের করতে চাই। তার মানে ভাইয়া এই যে ক্ষুদ্র ডিএক্স স্মরণে কাজটা বের করে ফেলছো, ও এখন কি করবে, এই যে 0 থেকে এক্স পর্যন্ত এই পুরো জায়গাটাকে এরকম ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবে, ছোট ছোট ভাগে ভাগ করে ফেললো। প্রত্যেকটা ছোট ছোট কাজ, এইখানে একটা ডিডাব্লিউ বের হবে, এখানে ডিডাব্লিউ 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 এরকম করে অসংখ্য ডিডাব্লিউ হবে, সবগুলো ডিডাব্লিউকে যোগ করে দেবে, ডাব্লিউ বের হবে, মোট কাজ বের হবে। এই অসংখ্য যোগ করার একটাই নিয়ম, ইন্টিগ্রেশন হবে। আমি ইন্টিগ্রেশন করবো, তাহলে ডিডাব্লিউকে ইন্টিগ্রেশন করলে ডাব্লিউ হবে। তার মানে কি ভাই আমার ডাব্লিউ যদি পেতে চাও, তাহলে ভাই ইন্টিগ্রেশন অফ ভাই কী করতে হবে, ডিডাব্লিউ এটা ভাই কী করতে হবে, বা ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। এফ ডিএক্স লিখলেই হতো, নিচে ইএক্সটি লিখে রাখছি যাতে মাথায় থাকে আমি বাহ্যিক বল দিয়ে কাজ করতেছি। হ্যাঁ, শুধু ডাব্লিউ লিখলে হবে, শুধু এফ লিখলে হবে, কিন্তু এখানের মধ্যে যে ইন্টিগ্রেশনটা তো হচ্ছে এক্সের সাপেক্ষে। তার মানে দেখো, উনি আমাকে বলে স্বাভাবিক, মানে তার শক্তি ক্ষমতাতে আমি লিখছিলাম x1 থেকে x2, কিন্তু এখানের মধ্যে কিন্তু স্বাভাবিক অবস্থার কথা বলছে, তাহলে x1 থেকে x2 বলতে হবে না, এখানে বলতে হবে 0 থেকে x। মানে স্বাভাবিক অবস্থান মানে সবসময় তুমি সাম্যাবস্থানে থাকো, ফার্স্টে সংকুচিত হও বা প্রসারিত হও, যাই হতে চাও স্বাভাবিক অবস্থা থেকে প্রসারিত হবা, অথবা স্বাভাবিক অবস্থা থেকে সংকুচিত হবে। কারণ কি লোয়ার লিমিট মাস্ট বি জিরো, মানে বিভব শক্তি বের করতে গেলে মনে রাখতে হয় লোয়ার লিমিট মাস্ট বি জিরো, অন্য কিছু লিখলে কেটে দেবে। তার মানে এটা 0 থেকে এক্স, 0 থেকে এক্স, সংকুচিত করলে 0 থেকে -x হয়ে যেতাম, তাতে ভাই দেখতে খুব একটা চেঞ্জ আসতো না, খুব একটা কি কোনো চেঞ্জই আসবে না। বাসা যে করে দেখো -x, 0 থেকে -x যেয়ে দেবো। দেখো এফ এক্সটার্নাল যেহেতু এটা, তার মানে আমি প্লাস কে এক্স বসাবো, তাহলে প্লাস কে এক্স বসাই দাও, তেমন কি ইন্টিগ্রেশন অফ এটা হচ্ছে কে এক্স ডিএক্স, এটা 0 থেকে ভাইয়া এক্স, তো কে তো ভাইয়া বাইরে চলে যাবে, কে যদি বাইরে চলে যায় তাকে কি এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয় x²/2, পাওয়ার হচ্ছে 1, তাহলে 1 + 1/1 + 1, তার মানে কি x²/2, আপার লিমিট হচ্ছে x, লোয়ার লিমিট হচ্ছে 0, তার মানে কি এটা হয়ে যাচ্ছে কি x² / 2 - 0, সামথিং লাইক দ্যাট। তার মানে কি এটা পেয়ে যাচ্ছি ½ কে x², এটা পেয়ে যাচ্ছি। কারণ কি আমি বাহ্যিক বল দিয়ে সম্পাদিত কাজের পরিমাণ বের করে ফেলছি, যে এই স্প্রিংটাকে সাম্যাবস্থান থেকে বা স্বাভাবিক অবস্থা থেকে এক্স পরিমাণ প্রসারিত করতে আমাকে কাজ করতে হয়েছে ½ কে x² পরিমাণ কাজ। ওকে, তার মানে দাঁড়াচ্ছে এরকম, ধরো আমাদের তাহলে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে বাহ্যিক বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ, আচ্ছা দেখো বাহ্যিক বল দিয়ে সম্পাদিত কাজের পরিমাণ হচ্ছে ½ কে x²। তুমি আমাকে বলছো এই জিনিসটা যে এক্সটার্নাল বাহ্যিক বল দিয়ে সম্পাদিত কাজের পরিমাণ এটাই বিভব শক্তি, এটাই পটেনশিয়াল এনার্জি। তো স্বাভাবিকভাবে আমার পটেনশিয়াল এনার্জি এটা হয়ে যাবে ½ কে x²। এটাই না ভাই বিভব শক্তির সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর রাশিমালা। কিন্তু ভাইয়া এটা তো ½ কে, এটা হাফ ধ্রুবক, কে হচ্ছে বল ধ্রুবক বা স্প্রিং বল ধ্রুবক, এটাও ধ্রুবক। তার মানে কি ভাইয়া এই পুরো জিনিসটা ভাইয়া যদি ধ্রুবক হয়ে যায়, মানে এই জিনিসটা ½ কে, এই জিনিসটা যেহেতু ধ্রুবক হয়ে যাচ্ছে, তার মানে কি এটা যেহেতু কনস্ট্যান্ট বা ধ্রুবক, তার মানে কি তোমার পটেনশিয়াল এনার্জি বা কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি এটা হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণের বর্গের সমানুপাতিক। তার মানে কি সাম্যাবস্থান থেকে সরণ যত বেশি হবে মানে বিভব শক্তি তত বেশি হবে, সরণ যত কম হবে বিভব শক্তি তত কম হবে, বা সরণ যেখানে ম্যাক্সিমাম হবে বিভব শক্তি সেখানে ম্যাক্সিমাম হবে, বা সরণ যেখানে মিনিমাম হবে বিভব শক্তি সেখানে কি হবে, মিনিমাম হবে। কথাটা হচ্ছে এটা। এখানের মধ্যে হ্যাঁ তুমি যে এটা বের করছো এটা কিন্তু অবস্থানের সাপেক্ষে, অবস্থানের সাপেক্ষে বিভব শক্তির রাশিমালা।
সাপেক্ষে। এখন আমি যতটুকু জানি আমাদের ব্যাপারটা হচ্ছে কি, অবস্থানের সাপেক্ষে তো জানি আমাদের হাফ কে এক্স স্কোয়ার, আচ্ছা এখানেই লিখে ফেলি, তারপর আবার ডিটেলস ওখানে লিখছি। এখানের মধ্যে দেখো আমরা না জানি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা আমরা জানি। এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন তার মানে কি এই মানটা যদি এখানে বসে দিই,